আটলান্টিক পাড়ে ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপে রং ছড়িয়ে এবারে টি-20 বিশ্বকাপের পর্দা নামছে বার্বাডোসের কেনিংস্টন ওভালে। প্রথম ট্রফি জয় করে প্রথম ফাইনাল রাঙাতে প্রত্যয়ী এজেন্ট মার্ক্রামের সাউথ আফ্রিকা। আর আজন্ম সেই স্বপ্ন পূরণের পথে প্রোটিয়াদের বাধা রোহিত শর্মার টিম ইন্ডিয়া। দুই দলেরই ঝড় তোলার মতো যেমন একাধিক ব্যাটার আছেন, তেমনি পার্থক্য গড়ে দেওয়ার মতো বোলারও আছেন। তাই ধুন্ধুমার এক লড়াইয়ের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। সবাইকে স্বাগত জানাচ্ছি বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আজ আমার সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, আছেন ভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং মাইলস ব্যান্ডের ভোকাল গিটারিস্ট এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হামিন আহমেদ। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের স্টুডিওতে। আজকে ফাইনাল, ইন্ডিয়া সাউথ আফ্রিকা দুটি দল তারা মুখোমুখি হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে। শুরুতে শামীম আশরাফ চৌধুরী আপনার কাছে যাব, একটা কেমন লড়াই হতে পারে? দুটো দলই পুরোটা টুর্নামেন্টে কিন্তু আনবিটেন থেকে ফাইনালে চলে এসেছে। কেমন একটা লড়াই হবে আজ? লড়াই তো ভালো হওয়া উচিত, কারণ যে দুটো দল 20টা দল থেকে ফাইনালে আসে নিশ্চয়ই তারা দুটো দলই ভালো খেলে। তুলনামূলকভাবে মানে দুই দলের তুলনা করলে ভারত যেভাবে এসছে খুব কনফিডেন্টলি তাদের জয়গুলো এসছে। একটা রেইন অফ ম্যাচ ছিল, তাছাড়া যতগুলো জয় তারা করেছে অন্য দলকে খুব বেশি সুবিধা করতে দেয়নি। অপরদিকে সাউথ আফ্রিকা কিন্তু একটু ধুকে এই পর্যায়ে এসেছে। প্রথম রাউন্ডে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে 4 রানে, নেপালের সঙ্গে 1 রানে আর একটা ম্যাচ ছিল। সেই সব জায়গা থেকে তাদের খুব পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে। কিন্তু যখন সুপার 8-এ এসেছে তখন তারা তাদের নর্মাল যে অবস্থান সেটা ফিরে পেয়েছে। সেটাই এই জায়গাটাই পার্থক্য। কিন্তু as I said, যে ফাইনালে যে দুই দল খেলছে নিশ্চয়ই তারা সবচেয়ে ভালো দল হয়ে আসছে। একদমই তাই। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে যাব। সাউথ আফ্রিকার চোকার তকমাটা তারা আসলে ঘুচিয়ে ফেলেছে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে, এবং 10 বছর পরে ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জয়ের একটা তাদের নেশা আমি বলবো, কারণ তারা কনসিস্টেন্ট কিন্তু দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল খেলছে, কিন্তু ফাইনালে যে হেরে যাচ্ছে। আর সাউথ আফ্রিকার প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের একটা যে ভালোবাসা, যে একটা সম্ভাবনা আছে, কেমন হবে ম্যাচটা? ধন্যবাদ। যতই সময় ঘনিয়ে আসছে ততই আমি কনভিন্সড হচ্ছি যে ইন্ডিয়াই বুঝি এবার চ্যাম্পিয়ন হবে। ইভেন দো মনে প্রাণে আমি কিন্তু চাচ্ছি যে সাউথ আফ্রিকা যেন জিতে। সেটা আমার মনে হয় একমাত্র ইন্ডিয়ানসরা ছাড়া বিশ্বের সবাই সাউথ আফ্রিকাকেই আজকে চাইবে যেন জিতে। বাট খেলা যেন হয়। ফার্স্ট অফ অল একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আছি এখনো, যে খেলাটা কোনো না কোনো কারণে কোনো না কোনো সময় যদি বিঘ্নিত হয় সেই আনন্দটা, সেই এনজয়মেন্টটা পাওয়া যাবে না। বাট যদি পুরো খেলা হয় আমার মনে হয় যে ইট উইল বি আ গুড ফাইট বিটুইন টু সাইডস। ইন্ডিয়াও মরিয়া হয়ে থাকবে জেতার জন্য। লাস্ট তারা জিতেছে 2013-তে, রিচেস্ট বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড। একটা প্রেশার আছে ইন্ডিয়ান বোর্ডের উপরে, ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়ান প্লেয়ারের উপরে। আমার মনে হয় যে কি যে প্রেশার, যারা খেলে এরাই জানে যে হোয়াট প্রেশার ইজ অল অ্যাবাউট। অ্যান্ড সাউথ আফ্রিকার ওই দিক দিয়ে একদিক দিয়ে প্রেশার আছেও আবার নাইও। নাই এই জন্য যে থেকে কেবলমাত্র বেরোতে চাচ্ছে। সো এবং তারা কিন্তু বেশ কয়েকটা ক্লোজ গেমস জিতেছে। সো দে থিঙ্ক যে মেবি দে আর টু সাম এক্সটেন্ট একটু লাকি। আবার ওই প্রেশারটা নেই, বিকজ দে নো দ্যাট ইন্ডিয়ার সাপোর্ট বেশি, ইন্ডিয়ার জেতার পিছনে হয়তো বা কারণ বেশি। এটা কোনো না কোনোভাবে আমরা সবাই জানি যে জেতার পিছনে একটা কারণ আছে ইন্ডিয়ার। সেটা একটা বড় শুরু থেকেই কিন্তু আমরা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম, ইন্ডিয়ার সাইডটা, এবং বিভিন্ন সময় কিন্তু তারা এটা আইসিসি আবার হচ্ছে কিছুটা ফেভার করেও ইন্ডিয়াকে। তো রয়েছে এই কারণগুলোর জন্যই আমার মনে হয় ওই প্রেশারটা বাড়তি। সো কে প্রেশারটা বেটার হ্যান্ডেল করতে পারবে আজকে, লেটস সি। ওকে, হামিন ভাই আপনার কাছে যাব। আজকের ম্যাচটা আসলে কেমন হতে যাচ্ছে আপনার কি মনে হয়? কারণ আমরা একদমই, ভাইয়েরা যেমন অনেকটা অ্যানালিটিক্যাল কথা বলবেন, আমরা একদম নিদারুণ দর্শক হিসেবে খেলা দেখব। আপনার কাছে কোন টিম মনে হচ্ছে বেশি ফেভারিট? প্রথম হলো খেলাটা
ইশতিয়াক যেটা বললো, খেলাটা ইন্টারেস্টিং হওয়া দরকার। ফাইনাল তো, ফাইনাল অনেক সময় বোরিং হয়ে যায়, আমরা গত ওয়ান ওয়ানডে সাইডেড, বিশ্বকাপে হ্যাঁ ওয়ান দেখেছিলাম সাইডেডও জি হয়ে যায়, বাট কম্পিটিটিভ হলে সবাই এনজয় করবে, দ্যাটস গুড। জি বেচারা সাউথ আফ্রিকা একবার জেতা উচিত আমি মনে করি, বাট ওই আই উড সে ওই যে আশা করি জিতবে, বাট ইন্ডিয়া হট ফেভারিট আই থিঙ্ক। ওকে, আপনিও বলতে চাইছেন আসলে তাহলে ইন্ডিয়ার পক্ষেই পাল্লাটা ভারী থাকবে। হ্যাঁ, বিকজ অস্ট্রেলিয়াকে যেভাবে ব্লক একদম আউট অফ দ্য গ্রাউন্ড করে দিয়েছে, তাতে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবাইকে। সো সাউথ আফ্রিকা হ্যাজ টু প্লে দেয়ার বেস্ট এভার গেম প্রবাবলি। কালকে আসলে আলোচনা হচ্ছিল যে উইকেটের কথা, বার্বাডোসের উইকেট আসলে যেভাবে আচরণ করছে, ইন্ডিয়া কি তাহলে অবশ্যই ফাইনাল ম্যাচে টস একটা গুরুত্বপূর্ণ বিষয়। শামীম আশরাফ চৌধুরী, আপনার কাছে যদি জানতে চাই, যদি আগে টস জিতে কোন দল আসলে কোন দিকে সিদ্ধান্ত নিলে সুবিধাটা বেশি পেয়ে যাবে? এখন সত্যিকার অর্থে এটা ডিপেন্ড করছে আকাশের অবস্থার উপর। জি, যদি দেখা যায় প্রথম অবস্থা থেকে একটু সূর্য আছে বা সম্ভাবনা আছে যে ইটস নট গোইং টু রেইন, তাহলে আমার মনে হয় ব্যাট করাটাই সমীচীন হবে, কারণ এ পর্যন্ত 150 থেকে 164 অ্যাভারেজ রান স্কোর জি। ইন দ্য ফার্স্ট ইনিংস। 164 উঠেছে একেবারে শেষের দিকে জি, এসে। জি, জি। প্রথম অবস্থায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল দেখে 150 ছিল। সো ইমপ্রুভমেন্ট, উইকেটের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, জি। ভেরি নোটিসেবল। এবং একটা 200 রান হয়েছে এই গ্রাউন্ডে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ব্যাট ফার্স্ট, পুট দ্য প্রেশার অন। যখন স্কোরবোর্ড প্রেশার থাকবে একটা দলের উপরে, তখন কিন্তু যারা চেস করবে ওদের স্বাভাবিকভাবেই দুটা ফ্যাক্টর আছে। একটা, অনেকে বলে যে আমি টার্গেটটা যদি জানি তাহলে ইটস Chase ইজিয়ার ফর করতে মি টু easy প্ল্যান, হয়, আবার অনেকে কিন্তু বলছেন আবার যে অনেকে বলে যে জি। এনাফ রানস যদি হয়ে যায় সেটা আবার একটা বিরূপ প্রতিপক্ষের প্রতিক্রিয়া উপরে করে। আসলে So, প্রেশারটা বেশি হয়, এবং but, ইন্ডিয়া কিন্তু তাদের 7টা ম্যাচের মাঝে 5টা ম্যাচই আগে ব্যাট করেছে, বা সেটা টস জিতে বা হেরে হোক। আমরা দু দলের প্রবাবল 11টা একটু দেখে নেব। আজকে যে দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে, শুরুতেই আছে ইন্ডিয়া দলের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ট, সূর্যকুমার যাদব, শিবাব দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং। আমরা দলের ব্যাটার বোলারদের নিয়ে কথা বলবো। আমরা সাউথ আফ্রিকা দলের প্রবাবল 11টাও দেখে নেব। কুইন্টন ডি কক, রেজা হেনরিক্স, এইডেন মার্করাম, ক্রিস্টান স্ট্যাপস, হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, এনরিক নরকিয়া। ইশতিয়াক ভাই, সাউথ আফ্রিকার যে বোলার, আমরা জানি তাদের ব্যাটাররা অসাধারণ ফর্মে তারা থাকেন, তারা যেদিন ব্যাট করছেন সেদিনটা আসলে অন্য কোনো দলের কারো পক্ষেই সেটা নিভিয়ে দেওয়া সম্ভব হয় না। কিন্তু এই যে কেশব মহারাজ, কাগিসো রাবাদা, শামসি বিশেষ করে, আজকে কে হতে পারে আসলে তুরুপের তাস সাউথ আফ্রিকার জন্য, কেশব মহারাজ নাকি তাবরিজ শামসি? কারণ আমরা দেখছিলাম সাবেক ক্রিকেটাররা বলছিলেন আসলে যে সূর্যকুমার যাদব যেভাবে ব্যাট করছেন, তাকে আটকানোর জন্য সাউথ আফ্রিকা কিন্তু তাদের স্পিন বোলারদেরকে ব্যবহার করতে পারে। ওভারঅল আমি মনে করি সাউথ আফ্রিকাকে অ্যাগ্রেসিভ হতে হবে। জি। ইভেন শামসিও যে ওদিন বোলিং করেছিল, শামসির মধ্যেও বোলিংয়ের মধ্যেও কিন্তু Aggression আছে। সে স্পিনার হলে হবে কি। জি। তো ওভারঅল আমার মনে হয় যে ইন্ডিয়াকে হারাতেই হবে, বাই হুক অর বাই ক্রুক, নো ম্যাটার হোয়াট, উই হ্যাভ গট টু বিট ইন্ডিয়া। এই ধরনের একটা অ্যাগ্রেশন প্রথমত তাদের থাকতে হবে, দি ইন্টেন্ট। এবং আরেকটা হচ্ছে যে কালকে আমরা একটা প্রোগ্রামে ছিলাম একসাথে, জি। I was saying that South Africa ought to rely on fast bowlers, মানে তাদের ওই অ্যাগ্রেশনটা যদি থাকে যে এবং যদি ব্যাটসম্যানদেরকে যদি আহত করতে সেমিফাইনালে হয়, যেভাবে একদমই গুড়িয়ে দিয়েছেন পেস বোলাররা, তো সেই জন্য আমি মনে করি দ্যাট অ্যাগ্রেশন ওই লেভেল পর্যন্ত, যেখানে তাদেরকে যদি আমি দুই একটা ব্যাটসম্যানকে যদি আহত করতে হয় সেটা করব। অলদো ইন্ডিয়ানস আর অ্যাগ্রেসিভ প্লেয়ার্স এন্ড ট্রিমেন্ডাস ফর্ম, কিন্তু একটা এরিয়াতে গিয়ে সব ব্যাটসম্যানরা একটুখানি বলে কি সাসেপ্টেবল অ্যাগেন্স্ট শর্ট পিচ ডেলিভারিজ, যেগুলা শরীরের দিকে আসে। জি, জি। তো এখানে ইন্ডিয়াকে আমার মনে হয় তাদের তাদের ভেরি ফাস্ট বোলার, টার্গেটেড পয়েন্ট আসলে সেখানে হতে পারে। তারপরে মার্কো ইয়ানসেন ইজ আ ফাস্ট বোলার। আমার হিসাবে আরেকজনকে নিলেও নিতে পারে। সেখানে কেশব মহারাজ থাকবে কি থাকবে না জানি না, বাটম্যানকে সেখানে না, বাটম্যান না, আমার আমার হিসাবে সেটা হচ্ছে যে জেরাল্ড কোটসি, তাই না? এটা আমার ধারণা। লেটস সি হোয়াট হ্যাপেন্স, বাট দিস উইল বি দি প্লয়
বি অ্যাগ্রেসিভ। ওকে, অসাধারণ। এবং দুটো দলের হেড টু হেড আমরা একটু দেখে নেব। দুটি দল তাদের সাথে মুখোমুখি লড়াইয়ে আসলে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। অবশ্যই বিশ্বকাপে তারা 6টি ম্যাচ মুখোমুখি হয়েছে। ভারত সেখানে 4টি ম্যাচে জিতেছে, সাউথ আফ্রিকা 2টিতে, এবং সর্বোচ্চ স্কোর ভারত করেছে 186, সেখানে সাউথ আফ্রিকা 172, এবং ইন্ডিয়ার সব থেকে কম স্কোর 118, সাউথ আফ্রিকার 116। খেলা নিয়ে আসলে অনেক কথা হয়ে যাচ্ছে, ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের সাথে হামিন ভাই আছেন। আপনার কাছে জানতে চাইবো, আমি জানি যতদূর যে আপনি নিজেও ছোটবেলায় একটু খেলাধুলা করতে বেশ ভালোবাসতেন। শুরু হওয়ার আগে গল্প হচ্ছিল জি জি আমাদের যাত্রা শুরু। আচ্ছা, এবং হামিন কিন্তু এই যে ইন্ট্রোডাকশন ইউ আর সেইং দ্যাট আপনি শিল্পী হয়তো বা আপনি কতটা খেলা দেখেন, তার অ্যানালিসিস কিন্তু আমাদের থেকে বেশি কি বলে প্রফেশনাল। সো গান বাজনা করুক না করুক, তার ক্রিকেট অ্যানালিসিস ইজ বেটার। সৌভাগ্য হয়েছে বাংলাদেশ টিমের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, আমরা একসাথে, এবং আমরা আজাদ বয়েজে বিউটিফুল ইয়ার স্পেন্ড করছি অ্যাবাউট 6-7 বছর। 6-7 বছরের মতো। আই প্লেড ফর আবাহনী, আই প্লেড ফর মোহামেডান অ্যাজ ওয়েল। তাহলে টেকনিক্যালি তাহলে তো আরো বেশি আলোচনাটা আমার মোর অফ আ ক্রিকেটার ফার্স্ট, তারপরে সে হলো গিয়ে বহু গুণে গুণান্বিত আমি তাহলে বলবো। আর হামিন ভাই আছেন, পাশে একটা গিটার আছে। মানে আমি আসলে এই পর্যায়টা যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে আমি আসলে কখন গান শুনবো। আমার দর্শকরা আমি শিওর যে তারা অপেক্ষা করছে। আমরা একটা কি গান শুনে ফেলবো নাকি? তারপরেই আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে যাবে, একটা গান শুনে ফেলি। ঠিক আছে, তো এই গানটা হচ্ছে আমার রিসেন্টলি রিলিজ একটা সং। জি জি, যেও না চলে গানটার নাম। অ্যান্ড কুইকলি ডুইং ইট, ইট উইল গো লাইক দিস। যেও না চলে না বলে, কিছু না বলে যেতে নেই। যেও না চলে না বলে, কিছু না বলে যেতে নেই। যা ছিল বলা বলা হলো না, যা ছিল ভুলে যাই, চলো না। মেনে রেখো আমি ছিলাম, থাকবো তোমারই। জেনে রেখো আমি ছিলাম, থাকবো তোমারই। যেও না চলে না বলে, কিছু না বলে যেতে নেই, যেতে নেই, যেতে নেই, ও যেতে নেই। প্রিয় দর্শক, আপনারাও কোথাও চলে যাবেন না। বেলমে ব্যাটে বলে বিশ্বকাপে আয়োজনের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণ পরই। ওয়েলকাম ব্যাক টু বেলমে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এডিএন টেলিকম। আজ আপনাদের সাথে আমি আছি সারা মাহবুব। আলোচনা হচ্ছিল একটু পরের ফাইনাল নিয়ে, যেখানে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। আমার সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, আছেন ভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, এবং মাইলস ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের সবার প্রিয় হামিন আহমেদ। আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আসলে আড্ডাটা আমরা খেলাধুলা থেকে আমরা ফিরে যাচ্ছিলাম গানে, আবার
আলোচনার মাঝে আবার গানেই আমরা ফিরে আসছিলাম। হামিন আহমেদ, আপনাকে দিয়ে আসলে শুরু করব। এই যে খেলাধুলা প্রীতি থেকে তারপর গানের প্রতি ভালোবাসা, সোলস যে তৈরি হয়ে গেল, বাংলাদেশের সোল হয়ে গেল সোলস একটা সময়ে, এই সময়টা আসলে এই অবস্থাটা কেমন লাগে? ওয়েল আই এম ভেরি ফর্চুনেট। আমার বাবা মা, আমি যে ঘরে জন্মেছি, এবং মাই প্যারেন্টস ফিরোজা বেগম, কমল দাশগুপ্ত, সো মিউজিক ওয়াজ ন্যাচারাল। জি। তো মিউজিক যখন থেকে টিনেজার হয়েছি, দ্যাট ওয়াইল্ড অ্যাক্টিভিটি, ইন্টারেস্ট মিউজিক সেসব হচ্ছিলই। জি জি। তারপরে তো ক্রিকেট শুরু করলাম। ক্রিকেটটাও ফ্যামিলিতে, আমার বাবা ছিলেন ইডেন গার্ডেন্সের পার্মানেন্ট মেম্বার। আচ্ছা। তা ওনার সময় ওনারা ক্রিকেট খেলা দেখতেন, বোর্ড মেম্বার্স, ক্রিকেটার সবাই তার পরিচিত ছিল, বিকজ হি ওয়াজ ভেরি বিগ ইন ইন্ডিয়া। তো সেই সূত্রে বাবার সাথে বহুত কমেন্ট্রি, সকালবেলা উঠে, তখন তার এখনকার মতো খেলা দেখা যেত না, তো সকালে উঠে রেডিও টিউন করে খেলা শুনতাম। তো ওখান থেকে খেলার ইন্টারেস্টটা ন্যাচারালি আসছে। জি জি। অ্যান্ড দুটোই প্যারালাল চালাতাম, এবং দুটোর ইন্টারেস্টটা একই রকম ছিল। সুবিধা ছিল যে মিউজিক সন্ধ্যাবেলা হতো, খেলাটা দিনের বেলা হতো। তো একবার বলি যে রকিবুল ভাই খুব স্ট্রিক্ট ছিলেন, একটা ঘটনা বলি কিভাবে ম্যানেজ করতাম। জি। তো সেমিফাইনাল খেলা ছিল, আই ওয়াজ প্লেইং ফর মোহামেডান। সেমিফাইনাল ছিল পরের দিন, ধরেন, হ্যাঁ, আজকে চিটাগংয়ে একটা শো কনফার্মড, বাজাতেই হবে। তো আমি যখন অর্গানাইজারকে বলতেছি যে আমার লাস্ট ট্রেন যদি 10টা 20-এ হয়, যেমন করে হোক আমাকে 10টা 20-এ ট্রেন ধরাতে হবে। তো ওটা চিটাগংয়ে ছিল মাইলসের ফার্স্ট শো, এত ক্রাউড ছিল, গাড়ি ঢুকতে পারছিল না। আমার মনে আছে যে শোটা শেষ করেছি, ঘড়ি দেখে দেখে বাজাচ্ছিলাম, শেষ করেছি, গিটার রেখে, যন্ত্র যেভাবে ছিল সেভাবে রেখে, মাইক্রোবাসে করে দিয়ে দৌড় গিয়ে লাস্ট মিনিটে 10 মিনিট আগে গিয়ে ট্রেনের মধ্যে ঢুকলাম। ট্রেনটা ধরে নামলাম সকালবেলা, বাসায় গেলাম, গ্রাউন্ডে রিপোর্ট করলাম 9টার ভিতরে। এটা এখন বলার আগ পর্যন্ত রকিবুল ভাই জানতেন না, শেষ হয়ে যেত একদম। তো এইভাবে ম্যানেজ করেছি। কিছু কিছু ক্লোজ কলস ছিল, কিন্তু না, এনজয়েড ইট থরলি, আই মিন বোথ মিউজিক্যালি অ্যান্ড ক্রিকেট ওয়াইজ। আপনাদের সবার আমি আসলে স্ট্যাটিস্টিক্যাল আলোচনা তো অনেক হবেই। ইশতিয়াক ভাই, আপনার কাছেও জানতে চাইবো, শামীম আশরাফ চৌধুরী, আপনার কাছেও জানতে চাইবো এই যে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা। কারণ তখনকার সময় আপনারা যখন আসলে খেলাধুলার সাথে সম্পৃক্ত হয়েছেন, শুধু ক্রিকেটকে ধ্যান জ্ঞান করে আসলে বেড়ে ওঠাটা তো অবশ্যই টাফ ছিল। সবারই নিশ্চয়ই এরকম মজার কিছু গল্প তো আছে, আমি নিশ্চিত। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে শুনবো আগে। ওয়েল, সবার বাসার থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট অনুপ্রেরণা তো হয় বাসার থেকেই। আমার অনেক কাজিনস, আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাইরা ছাত্র ভালো ছিলেন, ওনারা পড়াশোনাতে ভালো ছিলেন, আবার খেলাধুলাও খুব ভালো ছিলেন, বিশেষ করে ক্রিকেট। তো আমার মনে আছে আমার এক সাইডের চাচাতো ভাইরা তখন পাকিস্তানের স্পোর্টস টাইমস ম্যাগাজিন সাবস্ক্রাইব করতো, আর আমার খালাতো ভাইরা তারা ক্রিকেটার এবং উইজডেন ম্যাগাজিন, অনেক আগেকার, তখন ছোট ছোট ম্যাগাজিন ছিল, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার। তো এগুলা বাসায় খুব দেখতাম, ছবি টবি খুব দেখতাম। যখন পড়ার বয়স হতো তখন আমি ওই ছোটোবেলার থেকেই মানে ক্রিকেট ম্যাগাজিনসগুলো পড়তাম। মানে এটা এই জন্য আমার মনে হয় ওই সময় আমার ফ্যাসিনেশনটা তৈরি হয়েছিল। আমার যারা সমসাময়িক ছিল, যদি বলি তাদের থেকে একটু আমার জ্ঞান বুদ্ধি কিংবা ক্রিকেটের প্রতি ঝোঁক বেশি হওয়ার কারণটাই ছিল একদম ছোটবেলার থেকে, আমি বলছি। এবং আমার স্ক্র্যাপ বুক কালেকশন ছিল। তারপর আমার ছোট ভাই ছিল, ছোট ভাইকে আমরা যেখানে থাকতাম ইউনিভার্সিটি কোয়ার্টার্স, হি নোজ, আমাদের বারান্দাগুলো খুব বড় ছিল। তো আমার ছোট ভাইকে দিয়ে আমি সারাটা দিন আমি বোলিং করাতাম, আর আমি ব্যাটিং করতাম। আর আমার দুপুরবেলা হলেই নিচে আমার 2 বিল্ডিংয়ের মাঝে দুপুরবেলায় গরম, সবাই ঘুমিয়ে আছে, আমি আমার বাইরে গিয়ে আমরা খেলতে নেমে গিয়েছেন। শামীম আশরাফ চৌধুরী, আপনার কাছে ছোট করে একটু শুনবো গল্প। ছোট করে বলতে হবে, কারণ ওই মানের ক্রিকেট আমি খেলিনি ন্যাশনাল লেভেলে, কিন্তু ক্লাব ক্রিকেট ইংল্যান্ডে বিশেষ করে 7 বছর খেলেছি, ক্লাব ক্রিকেট, উইকেন্ড ক্রিকেট যেটাই বলা হয়। বাট ইট স্টার্টেড ঢাকায় শুরু হয়ে গেছিল 1965-এ, 64-65-এ আমাদের পাড়ার একটা দল, একতা বিধান একটা দল ছিল, সেই দল সেকেন্ড ডিভিশনে আমরা প্রথম খেলতাম। শেষ পর্যন্ত আমরা ইস্পাহানি ক্লাবের সঙ্গে একটা প্লে অফ ম্যাচে ফার্স্ট ডিভিশনে, তখন প্রিমিয়ার লিগ ছিল না, ফার্স্ট ডিভিশনে উঠতে পারিনি, পাকিস্তান আমলের কথা বলছি।
কিন্তু এবং একজনের কথা না বললেই নাই, নাজমুল আবেদিন ফাহিম যে এখন এত রেসপেক্টেড কোচ, ফাহিম কিন্তু আমার দল, আমি যে দলে প্রথম ক্যাপ্টেন ছিলাম সেই দল থেকে ক্রিকেট, আমাদের পাড়ার ছেলে, সেই দল থেকে ক্রিকেট খেলা শুরু করেছিল। আর একজন বিজয়নগর নেক্সট টু বিজয়নগর, পুরনো পল্টন লাইন, ওই ক্লাবটা ছিল। যাই হোক, ক্রিকেটের অনুরাগটা কিন্তু বাবার কাছ থেকে এসেছে প্রথম অবস্থা থেকে। আমরা ফরচুনেট সবাই ছিলাম, আমরা মোটামুটি যাদের বাসায় একটু খোলামেলা জায়গা ছিল, খেলার জায়গা ছিল, সেই কারণে পাড়ার সবাই এসে ওখানেই ছোটবেলা থেকে খেলাধুলা, না হলে বাবা মার কাছ থেকে এবং আসলে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র আমি, যেখানে অনেক মাঠ, অনেক ইন্টার হাউস আমাদের ক্রিকেট কম্পিটিশন হতো, সেই সবের ইনভলভমেন্টটা ছিল। পরবর্তীতে তো ইংল্যান্ডে যে বেকনাম ক্রিকেট ক্লাব বলে একটা ক্লাব আছে, যেখানে ডেরেক আন্ডারউড, ইউ মাস্ট নো, ডেরেক আন্ডারউড খেলতো। ডেরেক আন্ডারউড পরবর্তীতে ইংল্যান্ডে খেললো, কেন্টের, কিছুদিন আগে মারা গেল। অসাধারণ অসাধারণ, আরো অনেক গল্প শুনবো। আমার আসলে আজকে আমরা গল্পই শুনবো এবং গান শুনবো। আরেকটা গান শোনার সময় হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে আমরা আসলে গান শুনবো আর গান শুনবো, শুধু গান শুনবো এবং গান শুনবো। এবং এটা তো আমার পার্সোনালি খেপে যাবে একদমই না, আমি নিজেও একজন দর্শক। আজকে তো একদমই এটা ছাড়া আর ব্যতিরেকে আমরা কথাবার্তা খুবই কম বলবো, কারণ সবার আগে নীলা গানটা আমরা আগে শুনে নিই, তারপরে দর্শকদের কাছে আবার খেলা নিয়ে আলোচনা করব। ওকে, সবার অনুরোধ। তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে কাছে চায়। কিছু কথা, কিছু আশা নিয়ে জীবনটাতে, অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে কাছে চায়। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ে ঠিকানা, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। ফুলের মতো সৌরভে ভরিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে আরো কাছে পেতে চাই। দুরন্ত প্রেম ঝর্ণাধারারি মতো ছুটে চলে অবিরত তোমার ঠিকানা। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ে ঠিকানা, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। প্রিয় দর্শক, আমরা কোথাও হারাচ্ছি না, নিচ্ছি একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে।
সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল এবং এজিয়ান টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে আজকে স্টুডিওতে তিনজন অসাধারণ ব্যক্তিত্ব আছেন, যাদের সাথে আমি মানে একটা মুহূর্ত ডাল যাচ্ছে না, আড্ডায় গানে ভরপুর একটা সময় কাটাচ্ছি। আছেন শামীম আশরাফ চৌধুরী, আছেন ইশতিয়াক আহমেদ এবং আমাদের খুবই খুবই প্রিয় হামিদ আহমেদ। আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আবারও একটু খেলায়, বিশ্বকাপটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, খেলা নিয়ে কিছুটা কথা বলবো। শামীম আশরাফ চৌধুরী, এবারের আসরটা যদি ওভারঅল আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের পারফরমেন্স সহ সার্বিকভাবে যদি বিশ্লেষণ করেন, খুব অল্প সময়ে আমরা যদি জেনে নিই। বাংলাদেশের পারফরমেন্সের ব্যাপারটা আমার মনে হয় নিরপেক্ষ ব্যক্তিকে আমরা বলতে দিব, হামিদ আহমেদকে। অনেক কথা আছে বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে, তবে খাতা কলমে আমাদের কিন্তু কিছু অর্জন আছে, কিছু অর্জনের সঙ্গে সঙ্গে অনেক নেগেটিভ সাইডসও আছে, এটা মানতেই হবে। অনেকে বলে যে সুপার 8-এ গেছে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাটস এনাফ। সুযোগ সুবিধাগুলো সদ্ব্যবহার করতে পারে না বাংলাদেশ। তাদের ব্যাটিং ইউনিট যেই ধরনের খেলা উচিত ছিল, একেবারে কাছে ধারেও যেতে পারেনি। যে একজন মাঝে মধ্যে জ্বলে উঠেছে, বাট হ্যাটস অফ টু দ্য বোলার্স, তারা এক্সেপশনাল কাজ করেছে এবং ফিল্ডিং এর উন্নতি হয়েছে। দিস আর টু পজিটিভ সাইডস। যদি একদম এক কথায় জানতে চাই, আজকের ম্যাচে যদি পার্সেন্টেজে কার পক্ষে পাল্লাটা বেশি ভারী থাকবে? ভারতের পক্ষে থাকবে মনে প্রাণে, কিন্তু আমি অবশ্য সাউথ আফ্রিকা চাচ্ছি। 80% না অতটা তো নাই। আই থিংক ইটস মোর লাইক 55-45। ওকে, কারণ অনেক গিভেন ডে দুটো শক্তিশালী দল, এনিথিং ক্যান হ্যাপেন। ওকে, ইশতিয়াক আহমেদ, আপনার কাছে আমরা যাব, কিন্তু আমাদের সাথে যুক্ত হবেন আমার সহকর্মী আব্দুল্লাহ হীরা। তিনি পুরোটা সময়ে আসলে বিশ্বকাপ কভার করেছেন, বিশ্বর যে কাঁপানো বিশ্বকাপটা হয়েছে আমাদের সাথে যুক্ত ছিলেন। আব্দুল্লাহ হীরা, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ব্যাটে বলে বিশ্বকাপে। আপনার কাছে প্রশ্ন থাকবে, আজকের যে শেষ ম্যাচটা হতে যাচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, আজকের ম্যাচে 10 বছর পরে কি ভারত তাদের টি-20 শিরোপাটা পুনরুদ্ধার করবে, নাকি প্রথমবারের মতো বিশ্বকাপের 7টা সাউথ আফ্রিকা নিয়ে নেবে? দেখুন, কোনো দল যদি প্রথমবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে থাকে, তার পক্ষেই সবার একটা সিম্পেথি থাকে, যেটা একটু আগে শামীম আশরাফ চৌধুরী বলছিলেন। আমার মনে হয় এখানে যারা গেস্ট হিসেবে আছেন তাদের অনেকেরই, যদি কেউ ভারতের সাপোর্টারও হয়ে থাকেন, তবু মনে মনে চাইবেন যে সাউথ আফ্রিকা ফার্স্ট টাইম যেহেতু উঠেছে, সাউথ আফ্রিকা জিতে যাক। আপনার মেসির কথা মনে আছে, মেসির আর্জেন্টিনা যখন কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, কিন্তু ব্রাজিলের সমর্থকরাও কিন্তু মেসির জন্য হলেও চেয়েছিল যে আর্জেন্টিনার ট্রফিটা পেয়ে যাক। মানে এটা একটা ভালো লাগা একটা প্রিয় দলের জন্য, এটাই খেলার সৌন্দর্যটা। জি, সাউথ আফ্রিকা এক্স্যাক্টলি তাই। সাউথ আফ্রিকার পক্ষে এরকম একটা মনের ভেতরে এরকম একটা অনুভূতি থাকবে, ভালো লাগা থাকবে। কিন্তু ম্যাচটা যেহেতু ভারতের মতো দলের বিপক্ষে, ভারতের সমর্থকদের একটা বড় ধরনের অনুপ্রেরণা থাকবে। ভারতীয় সমর্থকরা মাঠে বসে অনুপ্রেরণা দিবে দলকে, এবং ভারত যে ম্যাচগুলো খেলে এসছে, বিশেষ করে লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে যে দুর্দান্ত পারফরমেন্স করে এসছে, তাদের কিন্তু পরীক্ষাটা ভালো দিতে পেরেছে, নিজেদের প্রস্তুতিটা ভালো করে সারতে পেরেছে। সাউথ আফ্রিকা কিন্তু এর মধ্যে বেশ কিছু ম্যাচ তারা খারাপ খেলেছে, যদিও তারা একটা ম্যাচও হারেনি। লাস্ট ম্যাচটা আমরা আফগানিস্তানের সঙ্গে দেখেছি, একেবারে সিম্পল একটা ম্যাচ, যে ম্যাচে তাদের কোনো চাপই সহ্য করতে হয় নাই। সুপার 8-এ কিছু ম্যাচ, সুপার 8 তারপরে গ্রুপ পর্বে কিছু ম্যাচ টাইট হয়েছে। বাংলাদেশের সঙ্গে তো সাউথ আফ্রিকার ম্যাচ হয়েছে, এই ম্যাচটা নিউ ইয়র্কে হয়েছে, সেটা ক্লোজ ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। এইরকম কিছু ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা তেমন ভালো খেলতে পারেনি। এখন দিন শেষে সাউথ আফ্রিকার জন্য একটা বড় সুযোগ, আর সেটা যদি ভালো ম্যাচ খেলার মধ্য দিয়ে পায়, তাহলে হয়তো ইন্ডিয়াকে তারা হয়তো হারাতে পারে। না হলে ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, তারা যে কোনো পরিস্থিতিতে আইপিএল খেলার মধ্য দিয়ে এই ধরনের প্রেশার নেওয়ার ক্ষমতা ইন্ডিয়ান প্লেয়ারদের সুপার হয়ে আছে। ম্যাচটা আসলে জমজমাট হোক, উপভোগ্য হোক, যেটা কদিন ধরেই সবাই বলছে। আর যেটি বলছিলেন যে কাঁপানো বিশ্বকাপের এবার কিন্তু তেমনটা আমি পাইনি কভার করতে এসে। মনে হচ্ছে এই বিশ্বকাপে আমাদের ওইদিকে যে বিশ্বকাপটা হয়, সেই উত্তেজনাটা আসলে তৈরি করতে পারেনি আইসিসি। আব্দুল্লাহ হীরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পুরোটা আসর জুড়ে আপনি আমাদের সাথে ছিলেন, দিন রাত এক করে আসলে আমাদেরকে প্রতিটা মুহূর্তে খবর দিয়ে গিয়েছেন বিশ্বকাপের। আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও যুক্ত হব আপনার সাথে। জি, থ্যাংক ইউ সো মাচ। বিশ্বকাপের শেষ মুহূর্তে একদমই খুব সময় কম আছে আমার কাছে। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে জানতে চাইবো, যদি আপনি পার্সেন্টেজের কথা জিজ্ঞেস করছিলাম শামীম আশরাফ চৌধুরীর কাছে, যে কার দিকে আসলে পাল্লাটা বেশি ভারী থাকবে? একটু ইন্ডিয়ার দিকে। আমি আই থিঙ্ক ওরকমই 55-45, 60-40 এরকমই হবে। আমার মনে হয়
ভালো ভালো একটা খেলা হবে। ওকে, বাংলাদেশের কথা শামীম আশরাফ চৌধুরী বলছিলেন, হামিদ আহমেদের জন্য কিছুটা বরাদ্দ সময় আমি রেখেছি। আর আপনি বলতে চাইছিলেন বাংলাদেশের এবারের আসরের যে পারফরমেন্স এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থানটা আছে, আপনারা একটা সময় খেলেছেন, অনেক কাছ থেকে ক্রিকেট বোর্ডকে গড়ে উঠতে দেখেছেন, আমাদের সাথে যদি অভিজ্ঞতা কিছুটা শেয়ার করেন। তো প্রতিবারই তো আমাদের বাংলাদেশি, তো সুতরাং আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসাটা সেই রকম, তো আশা থাকে, অনেক নিরাশ হই। তো ইদানিংকালে একটু নিরাশ বেশি হয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি। মাশরাফির সময় আমাদেরকে যেরকম আশার একটা জায়গায় পৌঁছে দিয়েছিল, এখন টিমটা সেই জায়গাতে নাই। এবং আমি শামীম ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি একমত যে এবারের টি20-তে আমাদের বেস্ট গেইন হচ্ছে আমাদের বোলিং অ্যাটাক। আই থিঙ্ক এটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল। এবং বাংলাদেশ যে এই সুপার 8-এ খেলতে পেরেছে, অল্প অর্জন, আমরা যত বছর ধরে খেলছি, বাট এটা ফুল কৃতিত্ব হচ্ছে বোলারদের। এবং আপনি দেখেন একটা খেয়াল করে যে আপনি সাফার করেছেন কোথায় সবচেয়ে বেশি, ওপেনিং স্লটে। ওপেনিং স্লটে আপনার বেস্ট ওপেনিং ব্যাটসম্যানটাকে আপনি রেখে তাকে ঢুকতেই দিলেন না টিমে। ধরেন অনেক মান অভিমান আছে, হোয়াট এভার ইট ইজ, বাট প্রবলেমটা সলভ করা দরকার ছিল। আজকে ওই জায়গাটাতে তামিম ইকবাল থাকলে টিমটার একটা ডিফারেন্স হতো, ডেফিনেটলি ডিফারেন্স হতো। এবং এর সাথে সাথে যে জিনিসটা সবাই জানে এবং আমিও রিপিট করতে চাই, যে যারা নন পারফর্মার তাদের নিয়ে আপনি রেখে কোনো আশা করতে পারেন না। ইউ হ্যাভ ট্রাই, বিকজ আপনি অন্যদেরকে সুযোগ দিচ্ছেন না। এটা ভেরি আনফেয়ার যে অন্যদেরকে সুযোগ আসলে দিন শেষে বাংলাদেশের হচ্ছে, আপনি সাফার করছেন। আমার কাছে সময় একদমই কম, শেষ করব আজকের আয়োজন, বিদায় নিব। অবশ্যই একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিব। প্রিয় দর্শক, পুরো বিশ্বকাপ জুড়ে আপনারা ছিলেন আমাদের সাথে। বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল ও এডিএন টেলিকমের। বিদায় নিচ্ছি। খেলাধুলার সাথেই থাকুন, খেলাধুলা দেখুন এবং ভালোবাসা সবার কাছে ছড়িয়ে দিন। হামিদ আহমেদ, কি করব? ভালো প্রশ্ন। আমার একটা মাইলসের প্রত্যাশা অ্যালবামের একটা বিগ সং, ফিরিয়ে দাও গানটা কিন্তু আমরা শুনতে পারি। একদমই এটা একটা খুবই ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট হিট সং। তো গানটা আমাদের এবার বাংলাদেশের টিমের জন্য প্রযোজ্য, মানে নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনা। জি, একদমই একদমই। জি, নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায়। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায়। তে হারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায়। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায়। অসাধারণ।